আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে আবার সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অব্যয় পদ নিয়ে। আমরা পদ প্রকরণের একে একে বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ এ নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব অব্যয় পদ। অব্যয় পদটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অব্যয় অ মানে হলো না, ব্যয় হলো পরিবর্তন। ব্যয় মানে খরচ, কিন্তু ব্যাকরণের ভাষায় আমরা জানি ব্যয় হলো পরিবর্তন। অর্থাৎ যে পদের কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। অর্থাৎ আমরা বলতে পারি যে অপ্রয়োজনীয় অপরিবর্তনীয় শব্দই হলো অব্যয় পদ। এই অব্যয় পদ সম্পর্কে আমাদের তিনটা বিষয় মনে রাখা দরকার। এক হলো অব্যয় পদের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না। আমি বলি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো যে অব্যয় পদ সম্পর্কে আমাদের জানতে হলে তিনটা বিষয় মনে রাখা দরকার। এক হলো যে অব্যয় পদের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না, অব্যয় পদ একবচন ও বহুবচন হয় না, এবং অব্যয় পদের কোনো স্ত্রী ও পুরুষবাচকতা নেই। তাহলে অব্যয় পদ হলো যে পদ কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না। তাহলে আমরা অব্যয় পদের সংজ্ঞাতে কিভাবে আমরা বলতে পারি যে পদ কোনো সময় পরিবর্তিত না হয়ে কখনো দেখা যায় যে বাক্যের শোভাবর্ধন করে, কখনো বাক্যের মধ্যে কোনো শব্দ বা এক বা একাধিক শব্দকে বা একাধিক বাক্যাংশকে বা একাধিক বাক্যকে যুক্ত করে, সেটাকে সেই পদকেই বলা হয় কি অব্যয় পদ। আমরা বাংলা ব্যাকরণে তিন ধরনের অব্যয় শব্দ দেখতে পাই। এক হলো বাংলা অব্যয় শব্দ, দুই তৎসম অব্যয় শব্দ, তিন বিদেশি অব্যয় শব্দ। অর্থাৎ বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমরা তিন ধরনের অব্যয় শব্দ ব্যবহার করে থাকি। এক হলো বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ, বিদেশি অব্যয় শব্দ। বাংলা অব্যয় শব্দগুলো কি কি? বাংলা অব্যয় শব্দগুলো হলো আর, আবার, ও, আর, আবার, ও, হ্যাঁ, না, এগুলো হলো সব বাংলা অব্যয় শব্দ। এরপরে তৎসম অব্যয় শব্দ, যদি, যথাপি, তথাপি, কচিত, পুনশ্চ ইত্যাদি। এই সমস্ত সব হলো কি তৎসম অব্যয় শব্দ। এছাড়াও আর আছে যেমন তোমার সুতরাং, এবং,
এই যে সুতো এবং সুতরাং এ দুটো তৎসম অব্যয় শব্দ, কিন্তু বাংলা ভাষায় এর ব্যবহার রয়ে গেছে। বাংলায় এবং শব্দের অর্থ হলো এমন, আর সুতরাং হলো এবং, এই দুটা বাংলা ব্যবহার করা হয়। সংস্কৃতিতে এর অর্থ হলো এবং শব্দের অর্থ হলো এমন, এবং সুতরাং শব্দের অর্থ হলো অবশ্য। আচ্ছা, এরপরে আমরা দেখছি বিদেশি অব্যয় শব্দ। যেমন বিদেশি অব্যয় শব্দ হলো আলবত, খুব, সাবাস, মাইরি। এগুলো সব হলো বিদেশি শব্দ। তাহলে আমরা দেখছি যে অব্যয় পদ নয়, কিছু অব্যয় শব্দ যেগুলো আমরা বাংলা ব্যাকরণে ব্যবহার করে থাকি তাদেরকে তিন ভাগে ভাগ করা যায়। এক হলো বাংলা অব্যয় শব্দ, আর, আবার, ও, হ্যাঁ, না। তৎসম অব্যয় শব্দ যদি, তথাপি, কচিত, পুনশ্চ এবং সুতরাং। বিদেশি অব্যয় শব্দ হলো আলবত, খুব, সাবাস, মাইরি। এগুলো আমরা বাংলা ব্যাকরণে ব্যবহার করে থাকি। এছাড়াও বিভিন্নভাবে অব্যয় শব্দ গঠিত হতে পারে। যেমন একাধিক অব্যয় শব্দ যোগে, যেমন অতএব, নতুবা। এছাড়া এরপরে আছে যে তোমার অনুকার অব্যয়জাত হতে পারে। আনন্দ, দুঃখ প্রকাশক দুইটা অব্যয় শব্দ একত্রে হতে পারে। যেমন আনন্দ, দুঃখ প্রকাশক। যেমন ধিক, ধিক, বেশ, বেশ। ধিক, ধিক, বেশ, বেশ, ছি, ছি, আরো শব্দ আছে। তারপরে দুটো ভিন্ন শব্দ যোগে হতে পারে। নতুবা, তথাপি, তথাপি, যেহেতু, নইলে, দুটো ভিন্ন শব্দ যোগে হতে পারে। নতুবা, তথাপি, যেহেতু। এরপরে আছে তোমার অনুকার শব্দ যোগে। যেমন শন, শন,
শন শন, কিচির মিচির ইত্যাদি। তাহলে এইভাবেও অব্যয় শব্দ গঠিত হতে পারে। আমরা অব্যয় শব্দ দেখলাম, এবার আসি অব্যয় পদের প্রকারভেদ। অব্যয় পদের প্রকারভেদ। অব্যয় পদকে কয় ভাগে ভাগ করা যায়? অব্যয় পদকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। অব্যয় পদ প্রধানত 4 প্রকার। সমুচ্চয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়। 2 হলো অনন্যয়ী অব্যয়। অনুসর্গ অব্যয়। চার অনুকার অব্যয়। তাহলে অব্যয় পদ কয় প্রকার? অব্যয় পদ 4 প্রকার। সমুচ্চয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয়, অনুসর্গ অব্যয়, অনুকার অব্যয়। সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় হলো যে অব্যয় পদ দেখা যায় যে বাক্যের মধ্যে কখনো বাক্যকে ছোট করে, কখনো বাক্যের মধ্যে দুটো পদকে বা দুটো বাক্যকে যুক্ত করে, আবার কখনো পৃথক করে, আবার কখনো ছোট করে, তাকে বলা হয় কি? সমুচ্চয়ী অব্যয়। তাহলে সমুচ্চয়ী অব্যয় কাকে বলে? যে অব্যয় পদ কখনো দুটো বাক্যকে বা বাক্যের মধ্যে বিভিন্ন শব্দকে যখন যুক্ত করে, পৃথক করে বা ছোট করে, বা কোনো বাক্যকে ছোট করে, অর্থাৎ বাক্যের মধ্যে সংযোজক, সংকোচক বা বিয়োজক, এই 3টা কাজ করে, তাহলে তাকে বলা হয় কি? সমুচ্চয়ী অব্যয়। তাহলে সেই হিসাবে আমরা এই সমুচ্চয়ী অব্যয়কে 3 ভাগে ভাগ করতে পারি। এক হলো সংযোজক, সংযোজক অব্যয়। সংযোজক সমুচ্চয়ী অব্যয়। সংযোজক সমুচ্চয়, এগুলো সব এই সমুচ্চয়ী অব্যয়ের প্রকারভেদ। তাহলে প্রথমে আমরা সংযোজক সমুচ্চয়ী অব্যয়, যেহেতু বাক্যের মধ্যে কোনো পদকে বা দুটো বাক্যকে যুক্ত করে, সেজন্য তাকে বলা হয় সংযোজক সমুচ্চয়ী অব্যয়। যেমন সুখ ও দুঃখ পাশাপাশি বিরাজ করে। এখানে দেখো যে এই বাক্যের ভিতরে সুখ এবং দুঃখ এটাকে যুক্ত করলো এই যে ও, এই অব্যয়টা, এই অব্যয়টার নাম হলো সংযোজক অব্যয়।
কারণ হলো যে এই দুইটা শব্দকে যুক্ত করেছে ও নামক এই অব্যয় পদটা। তাহলে এখানে ও হলো সংযোজক অব্যয়। এরপরে আসি বিয়োজক অব্যয়, বিয়োজক সমুচ্চয়ী অব্যয়। বিয়োজক, বিয়োজক মানে কি? পৃথক করে, বিয়োগ করে, আলাদা করে। অর্থাৎ যে অব্যয় পদটা বাক্যের মধ্যে দুটো পদকে বা কখনো দুটো বাক্যকে পৃথক করে বা আলাদা করে, তাহলে তাকে বলা হয় বিয়োজক অব্যয়। যেমন তুমি অথবা আমি সেখানে যাব। এখানে তুমি অথবা আমি এই দুইটা পদ, এখানে দুইটাকে একত্রে যুক্ত করছে না, একটা অথবা আর একটা, যে কোনো একটা। তাহলে দুইটা ছিল, তার থেকে একটা একটা বাদ পড়ে গেল। এই জন্য এদেরকে বলা হয় কি? এই অব্যয় পদটার নাম হলো বিয়োজক অব্যয়। এরপরে আসছে সংকোচক অব্যয়। সংকোচক, সংকোচক সংকুচিত বা সংকোচন থেকে আসছে সংকোচক। সংকুচিত মানে ছোট করা। যে অব্যয় পদটা দেখা যাচ্ছে যে একটা বাক্যকে ছোট করছে, তাহলে তাকে সংকোচক অব্যয় বলে। যেমন লোকটি দরিদ্র কিন্তু সৎ। এখানে এই বাক্যটাকে আমরা আর একটু বড় করতে পারি, লোকটি দরিদ্র কিন্তু লোকটি সৎ। সেটা না করে আমরা এই কিন্তু দেওয়ার জন্য এখানে আর লোকটি আমাদের না দিলেও চলে। তাহলে কি হলো? এই কিন্তু দেওয়ার জন্য বাক্যটা ছোট হয়ে গেল। লোকটি দরিদ্র কিন্তু লোকটি সৎ, এভাবে যে আমরা লিখতে পারতাম, কিন্তু আমরা সেখানে এই কিন্তু নামক অব্যয়টা ব্যবহার করার ফলে লোকটি দরিদ্র কিন্তু সৎ, তাহলেও সেই লোকটিকেই বোঝানো হয়, কিন্তু বাক্যটা ছোট হয়ে গেল। এই জন্য এই অব্যয় পদটাকে বলা হয় কি? সংকোচক অব্যয়। তাহলে আমরা সমুচ্চয়ী অব্যয় সম্পর্কে জানলাম। সমুচ্চয়ী অব্যয় কয় প্রকার? 3 প্রকার। সংযোজক সমুচ্চয়ী অব্যয়, সংকোচক বিয়োজক সমুচ্চয়ী অব্যয় এবং সংকোচক সমুচ্চয়ী অব্যয়। এবার আমরা আসছি তাহলে অব্যয় পদ 4 প্রকারের ভিতরে প্রথমে আমরা সমুচ্চয়ী অব্যয় সম্পর্কে জানলাম। এবার হলো এই সমুচ্চয়ী অব্যয় আরেকটা, এছাড়াও এই 3 প্রকার ছাড়াও আরেক প্রকার সমুচ্চয়ী অব্যয় আছে, যেমন অনুগামী সমুচ্চয়ী অব্যয়। অনুগামী সমুচ্চয়ী অব্যয় যদি, যে, সে, যথা, যবে, তবে ইত্যাদি যে শব্দগুলো আছে, এগুলো অনেক সময় দেখা যায় যে বাক্যকে, দুটো বাক্যকে যুক্ত করে। যেমন
যদি তুমি আসো তবে আমি যাব। এই যে তবে, এই তবে দিয়ে বাক্যটাকে যুক্ত করা হলো। আবার যে, যেমন তুমি বলেছিলে যে কাল আসবে। এই যে এই অব্যয় পদটা তুমি বলেছিলে কাল আসবে, এই দুটো বাক্যকে যুক্ত করেছে। তাহলে আমরা এই অব্যয়গুলোকে আমরা কি বলবো? অনুগামী সমুচ্চয়ী অব্যয়। তাহলে প্রথমে আমরা পড়লাম হলো সমুচ্চয়ী অব্যয়, দুই নম্বরে হলো অনন্যই অব্যয়। এবার করছি অনন্যই অব্যয়। অনন্যই অব্যয় হলো যে অব্যয় পদগুলো বাক্যের মধ্যে অন্য কোনো পদের সাথে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে বসে এবং বাক্যের বিভিন্ন প্রকার অর্থ, বিভিন্ন প্রকার ভাব প্রকাশ করে। বাক্যের সাথে তার কোনো সম্পর্ক না রেখেই স্বাধীনভাবে সে বাক্যের মধ্যে বসতে পারে। যেমন আমরা যদি আনন্দ প্রকাশে বা আবেগ প্রকাশে আমরা কিছু কিছু শব্দ ব্যবহার করে থাকি, যেমন মরি মরি কি সুন্দর প্রভাত। এখানে এই কি সুন্দর প্রভাত, এই বাক্যটা আমরা শুধু লিখতে পারতাম বা এই বাক্যটা আমরা ব্যবহার করতে পারতাম। বাক্য অনেক সময় আমরা এরকম করে কথা বলে থাকি। এই যে মরি মরি এই শব্দ দুইটা, এটা এই বাক্যের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরও সেটা আমরা বাক্যের মধ্যে ব্যবহার করেছি। তাহলে এই যে এই মরি মরি এই দুটো অব্যয় শব্দ, এটা বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই। এটাতে বাক্য একটু আলাদা মর্যাদা হয়েছে, একটু আলাদা সৌন্দর্য, কিন্তু এই অব্যয়ের সাথে এই বাক্যের কোনো সম্পর্ক নাই। তাহলে এটাকে আমরা বলতে পারি কি? অনন্যই অব্যয়। এছাড়া অনেক সময় দেখা যায় যে হ্যাঁ আমি যাব, এই হ্যাঁ কথাটা না লিখলেও কিন্তু আমার বাক্যটা সম্পূর্ণ এবং বাক্যের অর্থ আছে। আমি যাব এই কথাটাও শুধু আমরা বলতে পারতাম, কিন্তু তার সঙ্গে অতিরিক্ত হ্যাঁ, সম্মতি, কোনো কাজের সম্মতি প্রকাশে। তাহলে হ্যাঁ আমি যাব এই অব্যয় পদটা এই বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা অনন্যই অব্যয় কাকে বলে বলতে পারি? যে অব্যয় পদ বাক্যের মধ্যে কোনো রকম, বাক্যের অন্যান্য পদের সাথে কোনো রকম সম্পর্ক না রেখে স্বাধীনভাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, তাকেই বলা হয় কি? অনন্যই অব্যয়। এরপরে আছে অনুসর্গ অব্যয়। অনুসর্গ অব্যয় কতগুলো অব্যয় জাতীয় শব্দাংশ যখন কোনো বিশেষ্য বা সর্বনামের পরে বসে কারকবাচকতা প্রকাশ করে। কারকবাচকতা মানে কারকের মতো ভাব প্রকাশ করে, তাহলে তাকে বলা হয় কি? অনুসর্গ অব্যয়। যেমন
ওকে দিয়ে এ কাজ হবে না। এখানে ওকে শব্দটা কি? ওকে শব্দটা হলো সর্বনাম। আমি বলেছি যে বিশেষ্য বা সর্বনামের পরে বসে কারকবাচকতা প্রকাশ করে, অর্থাৎ কারকের মতো ভাব প্রকাশ করে। যেমন এই বাক্যটা শুনলেই আমাদের কাছে মনে হয় যে দ্বারা দিয়ে কর্তৃক, শুনলেই মনে হয় যে এটা হলো একটা কারক, সেরকম মনে হয়। কিন্তু এটা হলো কি যে এই অব্যয় পদটা বিশেষ্য বা সর্বনামের পরে, এখানে ওকে হলো সর্বনাম, তারপরে বসে কারকের মতো ভাব প্রকাশ করছে, তাকে বলা হয় কি? অনুসর্গ অব্যয়। এই অনুসর্গ অব্যয় দুই রকমের হতে পারে। এক, বিভক্তি রূপে বিভক্তি সূচক, তাহলে অনুসর্গ অব্যয় দুই প্রকার। এক হলো বিভক্তি সূচক অনুসর্গ অব্যয়, আর একটা হলো বিভক্তি রূপে ব্যবহৃত অনুসর্গ অব্যয়। তাহলে অনুসর্গ অব্যয় দুই প্রকার হতে পারে। এক হলো বিভক্তি সূচক অনুসর্গ অব্যয় ও বিভক্তি রূপে ব্যবহৃত অনুসর্গ অব্যয়। তাহলে আমরা শিখলাম কি? অনুসর্গ অব্যয় যে অব্যয় পদগুলো বাক্যের মধ্যে বিভক্তি, বিশেষ্য বা সর্বনামের পরে বিভক্তির মতো বসে কারকের মতো ভাব প্রকাশ করে, তাহলে তাকে বলা হয় অনুসর্গ অব্যয়। সেই অনুসর্গ অব্যয় দুই প্রকার, বিভক্তি সূচক ও বিভক্তি রূপে ব্যবহৃত অনুসর্গ। এরপরে অনুকার অব্যয়। অনুকার অব্যয়, অনুকার অব্যয় কাকে বলে? অনুকার, অনুকরণ থেকে এসেছে অনুকার। অনুকরণ বলতে আমরা কি বুঝি? যে একই রকম কোনো কিছু করা, কোনো একজন ব্যক্তি অন্য আরেকজনকে দেখে ঠিক হুবহু এরকম কাজ করলে সেটাকে বলা হয় অনুকরণ। তাহলে এখানে অনুকার অব্যয় বলতে যে অব্যয় শব্দ একটার অনুকরণে আর একটা গঠিত হয়, সেই অব্যয় শব্দগুলো কি? যে অব্যক্ত ধ্বনি বা রব, ধ্বনি বা রব মানে আওয়াজ, যখন একটার অনুকরণে আর একটা গঠিত হয়। এখন অব্যক্ত মানে কি? অব্যক্ত বা অব্যক্ত মানে কি? যেটাকে ব্যক্ত করা যায় না, যে আওয়াজটাকে বা যে রবটাকে ব্যক্ত করা যায় না, সেগুলোকে যখন একটার অনুকরণে আর একটা। কিভাবে আমরা করি দেখো, যেমন বাতাস যে প্রবাহিত হয়, বাতাস প্রবাহিত হওয়ার যে একটা আওয়াজ, যেমন শন শন। শন শন, এই শন শন, এই আওয়াজটা কিন্তু আমরা মানুষেরাই রূপ দিয়েছি। শন শন একটার অনুকরণে আর একটা, বাতাসের গতি শন শন। যেমন পাতার শব্দ, পাতার শব্দ মর্মর। তারপরে তোমার স্রোতের যে গতি,
স্রোতের গতি কুলকুল। তাহলে এই যে যে আমরা শব্দগুলো দেখছি এগুলোকে কিন্তু এগুলো নিজেরা আওয়াজ করতে পারে না, এটা অব্যক্ত। এগুলো আমরা মানুষেরা বোঝার জন্য তাদের এরূপ নাম দিয়েছি। তাহলে এটা যখন একটার অনুকরণে আর একটা তৈরি হয় বা গঠিত হয় তাকে বলা হয় অনুকার অব্যয়। এছাড়াও আরও যে অনুভূতিমূলক যে অনুকার অব্যয়গুলো আছে, যেমন ঝাঁ ঝাঁ, যেমন রৌদ্রটা ঝা ঝা করছে, এগুলো কি অনুভূতি। আচ্ছা, ফোড়াটা টন টন করছে, টন টন, এগুলো সব অনুভূতিমূলক অনুকার অব্যয়। এছাড়াও অব্যয় বিশেষণ নামে এক ধরনের শব্দ আছে, অব্যয় শব্দ আছে। যেমন সেই অব্যয় বিশেষণটা কখনো দেখা যায় যে বিশেষ্য, নাম বিশেষণ, ভাব বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়ার আগে বসে, সেটা হলো অব্যয় বিশেষণ। তাহলে আমরা অনুসর্গ অব্যয় পর্যন্ত পড়লাম। এছাড়া আরেক ধরনের অব্যয় পদ আছে, যেমন বাক্যালঙ্কার অব্যয়। বাক্যালঙ্কার অব্যয় নামে আরেকটা অব্যয় আছে, বাক্যালঙ্কার। লঙ্কার বলতে কি অলঙ্কার, বাক্যের অলঙ্কার। যেমন একটা মানুষ অলঙ্কার পড়লে তার কি সৌন্দর্য বৃদ্ধি পায়, তেমনি এই জাতীয় অব্যয় এটা বাক্যের মধ্যে স্বাধীনভাবে বসে, কিন্তু বাক্যের একটা শোভা বর্ধন করে, বাক্যের একটা আলাদা সৌন্দর্য সৃষ্টি করে। কিন্তু যদি সেটাকে আমরা বাক্যে ব্যবহার না করি তাহলে বাক্য হবে, কিন্তু ব্যবহারের ফলে বাক্যের একটা স্বাধীনভাবে বসে বাক্যের একটা আলাদা সৌন্দর্য সৃষ্টি করে বা শোভা বর্ধন করে। যেমন কত না হারানো স্মৃতি জাগে আজও মনে। এই যে আমরা বাক্যটাকে সুন্দর করে তার অলঙ্কারের মাধ্যমে কত না হারানো স্মৃতি, এই শব্দটা কত না, এ ধরনের শব্দ জাগে আজও মনে। তাহলে এই যে এই ধরনের শব্দগুলো আমরা বাক্যের মধ্যে ব্যবহার করার ফলে বাক্যের একটা অলঙ্কার হিসেবে কাজ করে, বাক্যের সৌন্দর্য সৃষ্টি করে। এজন্য একে বলা হয় কি বাক্যালঙ্কার অব্যয়। এছাড়া কতগুলো অব্যয় আছে যেগুলো বাক্যে ব্যবহার করলে নাম বিশেষণ, ভাব বিশেষণ বা ক্রিয়া বিশেষণের অর্থবাচকতা প্রকাশ করে, সেগুলোকে বলা হয় বাক্য অব্যয় বিশেষণ। যে কতগুলো অব্যয় শব্দ যেগুলো আমরা ব্যবহার করলে নাম বিশেষণ, ভাব বিশেষণ বা ক্রিয়া বিশেষণের অর্থবাচকতা প্রকাশ করে। যেমন অতি ভক্তি চোরের লক্ষণ। এই যে ভক্তি নাম, এটা হলো বিশেষ্য, তার আগে বসছে অতি, অতি ভক্তি চোরের লক্ষণ। আবার যেতে হবে, এটা হলো অব্যয় শব্দ। এই যেতে হবে ক্রিয়ার আগে, আবার যেতে হবে, এই যে ভাব, ক্রিয়ার ভাব প্রকাশ করছে, তাহলে এটা হলো কি ভাব বিশেষণ। আর একটা হলো যে
ক্রিয়ার আগে বসে, এটা ক্রিয়ার আগে বসছে। আর ভাব যেটা অন্যত্র চলে যাও, এটা ক্রিয়ার ভাব বলতে কিন্তু যে ক্রিয়ার সংগঠনের ধরন এবং তার স্থানকে বোঝায়, সেটা হলো ক্রিয়ার ভাব। তাহলে অন্যত্র চলে যাও, এই চলে যাওয়াটাই অকথায় অন্যত্র, এটা স্থানকে বোঝানো হয়েছে। তাহলে আমি কি বললাম যে কতগুলো অব্যয় শব্দ আছে যেটা তোমার বাক্যের মধ্যে বসলে নাম বিশেষণ, ভাব বিশেষণ এবং ক্রিয়া বিশেষণের অর্থবাচকতা প্রকাশ করে, তাকে বলা হয় অব্যয় বিশেষণ। এরপর আরো কিছু অব্যয় জাতীয় শব্দ আছে, যেমন নিত্য সম্বন্ধীয় অব্যয়। নিত্য সম্বন্ধীয় অব্যয় হলো যে অব্যয় শব্দ যুগল একটা আর একটার উপরে নির্ভরশীল থাকে। যেমন যথা তথা, যথা তথা, যে সে, তারপরে এই যে অব্যয় শব্দ যুগল, যুগল মানে কি জোড়া, যখন একটা আর একটার সাথে সম্বন্ধযুক্ত থাকে তাকে নিত্য সম্বন্ধীয় অব্যয় বলে। তাহলে আমরা অব্যয় পদ সম্পর্কে আজকে জানলাম। অব্যয় পদের প্রকারভেদ, বিভিন্ন প্রকার অব্যয় জাতীয় শব্দ, বাংলা ভাষায় বাংলা ব্যাকরণে কত ধরনের অব্যয় শব্দ আছে, 3 ধরনের অব্যয় শব্দ আমরা জেনেছি। তারপরে অব্যয় পদের প্রকারভেদ, সমস্ত কিছু আমরা জানলাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার পড়াটা শুনেছ। আমি পরবর্তী ক্লাসে আবার আমাদের পদ 5 প্রকার পদের আর এক প্রকার পদ বাকি আছে, ক্রিয়াপদ, সেটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। সবাইকে